হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা মিক্সড জিকে প্র্যাকটিসের যে সিরিজ করছিলাম, সেই মিক্সড জিকে প্র্যাকটিসের আর একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। তো তোমরা জিকে স্টাডি প্লে লিস্টে চলে যাও, গিয়ে সেখানে সমস্ত ক্লাস পরপর দেখে নাও। আমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু খুবই সাহায্য করবে, এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের প্রথম কোশ্চেন আমরা জেনে নিই। বিশ্বের বৃহত্তম তৈল খনি অঞ্চলের নাম কি? মানে সবচেয়ে বেশি যে অঞ্চলে বিশ্বের বৃহত্তম তৈল খনি মানে পেট্রোলিয়াম তৈরি করা হয় বিশ্বের বৃহত্তম, সেটা হচ্ছে ঘাওয়ার অঞ্চল। কোথায়? ঘাওয়ার। এই ঘাওয়ার অঞ্চল কিন্তু সৌদি আরবে অবস্থিত। কোথায়? সৌদি আরবে অবস্থিত। এবার দেখো, আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পেট্রোলিয়াম উৎপন্ন করে কে? না ইউএসএ। সবচেয়ে বেশি পরিমাণে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারপরে উৎপন্ন হয় রাশিয়ায়, তারপরে হচ্ছে সৌদি আরবিয়া। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে পেট্রোলিয়াম উৎপন্ন দেশের মধ্যে ফার্স্ট পড়ছে কিন্তু আমেরিকা, তারপরে রাশিয়া, তারপরে সৌদি আরব। ঠিক আছে। আর আমাদের ভারতের সবচেয়ে বেশি পরিমাণে তৈল পেট্রোলিয়াম তোলা হয় কিন্তু কোথায়? না আমাদের মহারাষ্ট্রের ট্রম্বেতে। আর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার যদি কোশ্চেন পড়ে, তাহলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার বললে আমরা বলবো হচ্ছে গুজরাটের জামনগর। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, কচ্ছ কথাটির অর্থ কী? কচ্ছ কথাটির অর্থ হচ্ছে জনময় দেশ। কথাটির অর্থ হচ্ছে জনময় দেশ। এই কচ্ছ হচ্ছে কিন্তু আমাদের গুজরাটের অবস্থিত কচ্ছ রণ আমরা জেনে থাকি। তাহলে এই কচ্ছ অবস্থান করছে কিন্তু গুজরাটে, যার অর্থ হচ্ছে জনময় দেশ। কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? প্রাচ্যের ভেনিস বলা হয় কিন্তু আলেপ্পি শহরকে। তাহলে প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয়? আলেপ্পি শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেনে মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, মাদুরাই শহরটি এটা কর্ণাটকে অবস্থিত। তো মাদুরাই শহরটি কিন্তু অবস্থিত ভাইগাই নদীর তীরে। তাহলে মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই নদীর তীরে। আর মাদুরাই শহরের অপর নাম হচ্ছে কিন্তু উৎসবের শহর। কী শহর? উৎসবের শহর। তাহলে মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই নদীর তীরে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। চিনুক যেটা উত্তর আমেরিকায় একটা বায়ু আর কি, উত্তর আমেরিকায় একটা স্থানীয় বায়ু, যার নাম হচ্ছে চিনুক। তো এই চিনুক কথার অর্থ কী? চিনুক কথার অর্থ হচ্ছে স্নো ইটার। কি? চিনুক কথার অর্থ হচ্ছে স্নো ইটার। স্নো ইটার মানে কি? স্নো ইটার মানে হচ্ছে, ইটার মানে খেয়ে ফেলে, স্নো মানে হচ্ছে বরফ, বরফকে ভক্ষণ করে ফেলে, বরফ ভক্ষক। কারণটা হচ্ছে, দেখো, এই চিনুক যে বায়ুটা, এই বায়ুটা হচ্ছে উষ্ণ বায়ু। তো এই উষ্ণ বায়ু যখন পাহাড়ের বরফের ওপর দিয়ে যায়, তখন সেই বরফগুলোকে গলিয়ে দেয়। ওই জন্যে বলা হয় স্নো ইটার, মানে বরফকে ভক্ষক করে নিচ্ছে। তাহলে চিনুক হচ্ছে এক ধরনের উত্তর আমেরিকার বায়ু। উত্তর আমেরিকার কী ধরনের বায়ু? উত্তর আমেরিকার হচ্ছে কিন্তু উষ্ণ বায়ু, স্থানীয় উষ্ণ বায়ু। আচ্ছা, এই চিনুক যে পর্বতের ওপর দিয়ে বয়ে যায় সেটা আমরা বলতে পারি রকি মাউন্টেন। উত্তর আমেরিকাকে আড়াআড়িভাবে যে মাউন্টেন ভাগ করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে রকি মাউন্টেন। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে বিন্ধ্য পর্বত আড়াআড়িভাবে ভাগ করেছে না উত্তর দক্ষিণে, সেরকম উত্তর আমেরিকাকে ভাগ করেছে পূর্ব পশ্চিমে হচ্ছে আমাদের রকি মাউন্টেন। তো এই রকি মাউন্টেনের ওপর দিয়ে কিন্তু এই চিনুক গরম বায়ু আর কি, স্থানীয় বায়ু বয়ে যায়। যখন এই রকি মাউন্টেনের বা রকি পর্বতের ওপর দিয়ে চিনুক বায়ু বয়ে যায়, তখন রকি মাউন্টেনের বরফগুলোকে গলিয়ে দেয়। মানে গলিয়ে দেওয়ার কারণে এখানে বলছে আর কি চিনুক এই বায়ুকে বলছে স্নো ইটার, মানে যেহেতু স্নো মানে বরফদেরকে ইট করে নিচ্ছে, মানে গলিয়ে দিচ্ছে, স্নো ইটার বলছে ওই কারণে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে তোমরা দেখো, কেরালার উপকূলের নাম কি? দেখ, উপকূল মানে হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যে তট বা উপকূল বলা হয়। কেরালার উপকূলের নাম হচ্ছে মালাবার উপকূল। ঠিক আছে। কেরালা রাজ্যের যে সমুদ্র তীরবর্তী যে উপকূলটা, সেই উপকূলটার নাম হচ্ছে কি? মালাবার উপকূল। আমাদের ভারতের টোটাল উপকূল তীরবর্তী অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে কত? না হচ্ছে 7,116 মিটার। ঠিক আছে। ভারতের উপকূল তীরবর্তী অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে। মানে ভারতে যদি আমরা ম্যাপ দেখি, সেই ম্যাপে সমুদ্রের তীরবর্তী যে মানে অঞ্চলটা, সেটাকে তো আমরা উপকূল বলে থাকি। তাহলে ভারতের সমুদ্র তীরবর্তী অঞ্চলকে যেটা আর কি, সে উপকূলের দৈর্ঘ্য প্রায় হচ্ছে 7,516 কিলোমিটার।
যেটা হচ্ছে কি ভারতের যে দ্বীপপুঞ্জগুলো আছে না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে লাক্ষাদ্বীপ, এই সবগুলোকে নিয়ে কিন্তু তাহলে কেরালা সবগুলোকে নিয়ে তাহলে উপকূল তীরবর্তী অঞ্চলের দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটার। আর যদি আমরা আমাদের মানে যে দ্বীপগুলোকে বাদ দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং যেটা লাক্ষাদ্বীপকে বাদ দিই, তাহলে আমাদের ভারতের উপকূল তীরবর্তী অঞ্চল হবে 6,100 কিলোমিটার। ঠিক আছে, আমাদের ভারতের উপকূল তীরবর্তী টোটাল কটা রাজ্য আছে? 8টি রাজ্য আছে। ঠিক আছে, গুজরাট থেকে চালু করে গুজরাট, গোয়া, কর্ণাটকা। ঠিক আছে, এইভাবে যে আমরা যদি ভারতের উপকূল তীরবর্তী রাজ্য দেখি, তাহলে আমাদের ভারতের উপকূল তীরবর্তী রাজ্য কটা আছে? 8টি উপকূল তীরবর্তী রাজ্য আছে। সবচেয়ে বড় উপকূল তীরবর্তী রাজ্য হচ্ছে আমাদের কি? গুজরাট। গুজরাটে প্রায় 1,600 কিলোমিটার হচ্ছে উপকূল তীরবর্তী অঞ্চলের দৈর্ঘ্য। সবচেয়ে তাহলে বৃহত্তম উপকূল তীরবর্তী অঞ্চল হচ্ছে গুজরাটে আছে, এবং সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। গোয়া রাজ্যে সবচেয়ে ক্ষুদ্রতম উপকূল তীরবর্তী অঞ্চল আছে। ঠিক আছে, তাহলে কেরালার উপকূল তীরবর্তী অঞ্চলকে আমরা কি বলছি? মালাবার উপকূল। ঠিক আছে, কর্ণাটকের দিকে যেটা যে উপকূল হবে সেটাকে আমরা বলবো কোঙ্কণ উপকূল। তারপরে আমাদের যেটা আমাদের তামিলনাড়ু রাজ্যের উপকূলকে আমরা বলে থাকি করমণ্ডল উপকূল। ঠিক আছে, এই কিছুদিন আগে আমাদের কয়েক মাস আগে যে করমণ্ডল এক্সপ্রেস যে রেলগাড়িটা অ্যাক্সিডেন্ট করলো আর কি, সেটা কিন্তু তামিলনাড়ু করমণ্ডল উপকূল বরাবরই যাচ্ছিল। তাহলে কেরালার উপকূলের নাম হচ্ছে মালাবার উপকূল। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কিন্তু সিয়াচিন হিমবাহ। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচিন হিমবাহ, সিয়াচিন গ্লেসিয়ার। এই সিয়াচিন গ্লেসিয়ারে কিন্তু আমাদের কি আছে না, ভারতের উচ্চতম হচ্ছে মিলিটারি বেস ক্যাম্প, মানে মিলিটারিদের যে বেস ক্যাম্প হয় না, সেই ভারতের উচ্চতম বেস ক্যাম্প হচ্ছে সিয়াচেনে অবস্থিত। এই সিয়াচেন গ্লেসিয়ার কিন্তু কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম হিমবাহ, দেখো ভারতের বৃহত্তম হিমবাহ হলে তো সিয়াচেন, দীর্ঘতম বা বৃহত্তম হিমবাহ বললে কিন্তু সিয়াচেন হিমবাহ হবে। কিন্তু আমাদের বিশ্বের দীর্ঘতম হিমবাহ হলে আমরা ল্যাম্বার্ট হিমবাহ, কী হবে? ল্যাম্বার্ট হিমবাহ বা ল্যাম্বার্ট গ্লেসিয়ার হচ্ছে বিশ্বের বৃহত্তম হিমবাহ গ্লেসিয়ার। পরের কোশ্চেন থেকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিন্তু রিক্টার স্কেলের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার স্কেলের সাহায্যে। পরের কোশ্চেন দেখো, বিশ্বের গভীরতম খাদ হচ্ছে কিন্তু আমার মারিয়ানা খাদ। খাদ মানে যে অ্যাকচুয়ালি তোমরা সোজা বাংলা ভাষায় ভাবতে পারো গর্ত, কতটা গর্ত। তাহলে বিশ্বের বৃহত্তম গর্ত বা খাদ আছে কিন্তু, যার নাম হচ্ছে মারিয়ানা খাদ বা মারিয়ানা ট্রেঞ্চ, যেটা ইংলিশে মারিয়ানা ট্রেঞ্চ বলে। তো এই মারিয়ানা খাদ কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থান করছে। তো এই প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত মারিয়ানা খাদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে আর কি 11 কিমি। কি 11 কিমি? তাহলে এই মারিয়ানা খাদের দৈর্ঘ্য 11 কিমি। এবং আমাদের মাউন্ট এভারেস্ট, পৃথিবীর উচ্চতম শৃঙ্গের দৈর্ঘ্য কত হচ্ছে? 8,848 মিটার, মানে প্রায় 8.8 কিমি। তাহলে মারিয়ানা খাদের মধ্যে কিন্তু একটা টোটাল মাউন্ট এভারেস্ট কিন্তু সম্পূর্ণ ডুবে যাবে, কারণ মারিয়ানা খাদের দৈর্ঘ্য 11 কিমি এবং মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য হচ্ছে 8.85 কিমি। বোঝা গেল? তাহলে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদের দৈর্ঘ্য এতটাই গর্ত, এতে একটা সম্পূর্ণ হিমালয়ে কিন্তু সম্পূর্ণভাবে ডুবে যাবে। পরের কোশ্চেনের দিকে আমরা যাই, চলো। পরের কোশ্চেন বলছে, সূর্যের প্রধানত কোন কোন গ্যাস থাকে? সূর্যে প্রধানত দু ধরনের গ্যাস দেখতে পাই, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। সূর্যে কী থাকে? হাইড্রোজেন ও হিলিয়াম। তো এই হাইড্রোজেন ও হিলিয়ামের মধ্যে নিউক্লিয়ার সংযোজন হয়। কী হয়? নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন যখন হয় তখন প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যার কারণে সূর্য থেকে এত তাপ বা আলোর সৃষ্টি হয়েছে। তাহলে সূর্যের কী ধরনের রিয়াকশান বা বিক্রিয়া ঘটে? সূর্যে কিন্তু নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এবং সূর্যের প্রধানত গ্যাস কী কী? হাইড্রোজেন এবং হিলিয়াম। পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাই, ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয়? ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় কিন্তু 1250 সালে। কত সালে? 1215 সালে কিন্তু ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া সাইন হয়। লিওনার্দো দা ভিঞ্চি, যিনি ছিলেন ইতালির একটা বিখ্যাত আর কি, কী বলবো, আর্টিস্ট, মানে ছবি আঁকতেন আর কি।
তা লিওনার্দো দা ভিঞ্চির লেখা দুটি বিখ্যাত ছবি, পৃথিবী বিখ্যাত চিত্র বা ছবির নাম হচ্ছে মোনালিসা ও দ্য লাস্ট সাপার। কি? মোনালিসা ও দ্য লাস্ট সাপার। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি তিনি ইতালির একজন আর্টিস্ট বা বাসিন্দা বলতে পারো। তার লেখা বিখ্যাত দুটো ছবি হচ্ছে মোনালিসা ও দ্য লাস্ট সাপার। ঠিক আছে। আচ্ছা, ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী রোম, আমরা সবাই জানি। তারপরে দেখো ইকেবানা কি? ইকেবানা হচ্ছে জাপানিদের ফুল সাজানোর একটি শিল্প। জাপানিদের ফুল সাজানোর একটি শিল্পকে বলা হচ্ছে ইকেবানা। ঠিক আছে। জাপানের সব থেকে বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে হংসু দ্বীপ। কি দ্বীপ? হংসু দ্বীপ। তারপরে কোশ্চেনের দিকে আমরা চলে যাই। দেখো শাহনামা কে রচনা করেন? শাহনামা কিন্তু পার্সি কবি ফিরদাউসি রচনা করেন। শাহনামা বইটি রচনা করেন পার্সি কবি ফিরদাউসি। ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা আমরা কম বেশি প্রায় সবাই জানি। ইতিহাসের জনক বলা হয় কিন্তু হেরোডোটাসকে। ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। পরে কোশ্চেনটা বলছে দেখো আল বিরুনি আসল নাম কি? আল বিরুনির আসল নাম হচ্ছে আবু রেহান মাহমুদ। আল বিরুনির আসল নাম কি? আবু রেহান মাহমুদ। আল বিরুনি কার সময়কালে এসেছিল? না মোহাম্মদ গাজনির সাথে কিন্তু আল বিরুনি ভারতে এসেছিল। ঠিক আছে। তারপরে দেখো ইবান বাতুতা কার রাজত্বকালে এসেছিল? ইবান বাতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। তাহলে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে কি এসেছিল? ইবান বাতুতা। সেটা কত সালে? প্রায় 1333 সালে কিন্তু ভারতে এসেছিল ইবান বাতুতা। তাহলে ইবান বাতুতা কার রাজত্বকালে এসেছিল? না মোহাম্মদ বিন তুগলক। তো ভারতে এই যে বিভিন্ন ধরনের পর্যটক কার আমলে কে এসেছিল, এর আমি কিন্তু একটা ইতিহাসের ক্লাসের মধ্যে কিন্তু করানো আছে। ঠিক আছে, তোমরা সেখানে যাবে, গিয়ে সব লিস্ট পেয়ে যাবে। যেমন হর্ষবর্ধনের আমলে কে এসেছিলো, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যেমন মেগাস্তিনিস এসেছিলো, তারপরে টলেমি এসেছিলো। এইভাবে যে লিস্ট আছে সেই লিস্ট তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে। পরে কোশ্চেন দেখো গুজরাটের সোমনাথ মন্দির কে ধ্বংস করেছিল? আমাদের গুজরাট রাজ্যে সোমনাথ মন্দির কিন্তু মাহমুদ গজনি ধ্বংস করেছিল। ঠিক আছে। এবং এই মাহমুদ গজনি কিন্তু টোটাল ভারতে 17বার আক্রমণ করেছিল। পরপর 17বার ভারতে আক্রমণ করেছিল কে? মাহমুদ গজনি। এবং গুজরাটের সোমনাথ মন্দির বা সোমনাথ টেম্পল ইনিই ধ্বংস করেছিল 1025 সালে। ঠিক আছে। হয়তো 1025 খ্রিস্টাব্দে কিন্তু তিনি ধ্বংস করেছিলেন। ক্রিপস মিশন কবে ভারতে আসে? ক্রিপস মিশন ভারতে আসে কিন্তু 1942 সালে। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে ভারতে আসে। ওএমআর এর পুরো নাম কি? আমাদের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হয় সেই এক্সামের ক্ষেত্রে যে ওএমআর আমরা দেখতে পাই, তাই না? দেখো আমাদের বিভিন্ন এক্সামের যে ওএমআর শিট ফিল আপ করতে হয়, সেই ওএমআর শিটের পুরো নাম বা ওএমআর এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার। ঠিক আছে। ভারতের প্রথম কম্পিউটার নামটি কি? ভারতের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ আয়োজনের কার নাম ছিল বলতো? সিদ্ধার্থ হচ্ছে মহাবীর, আচ্ছা জৈন তীর্থঙ্কর, শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর মহাবীরের নাম ছিল কিন্তু সিদ্ধার্থ। পরের কোয়েশ্চেনে আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু 1914 সালে এবং শেষ হয় 1919 সালে। ঠিক আছে। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অমৃতসরের সন্ধি বা ট্রিটি অফ অমৃতসর সন্ধিটা স্ট্যাবলিশড হয়েছিল 1809 সালে। কোন বংশের রাজত্বকালে মহাবলীপুরমে সপ্তম প্যাগোডার নির্মাণ হয়? মহাবলীপুরম কর্ণাটকের মহাবলীপুরমে। ঠিক আছে। আর কর্ণাটকের মহাবলীপুরমে হচ্ছে সপ্তম প্যাগোডা মানে মন্দির আর কি। মন্দিরটা কারা স্থাপিত করে? এটা স্থাপিত করে কিন্তু পল্লব রাজবংশ। পল্লব রাজবংশের রাজা প্রথম নরসিংহ বর্মন কিন্তু এটি স্থাপন করে। কে? প্রথম নরসিংহ বর্মন। পরে কোশ্চেনটা দেখো মানুষের জন্ম মুক্তভাবে হয় কিন্তু সে সবসময় বাঁধা থাকে বা বাঁধা হয়ে থাকে। এটি রুশো বলেছেন। মানুষের জন্মই মুক্তভাবে কিন্তু সে সবসময় বাঁধা হয়ে থাকে সম্পর্কের মাধ্যমে। এটি বলেছেন রুশো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তিতে কারা ছিল? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কিন্তু আমাদের 1939 থেকে 45 খ্রিস্টাব্দে, প্রায় 6 বছর ধরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা হচ্ছে অক্ষ শক্তি বা প্রধান শক্তি ছিল জার্মানি, ইতালি এবং কে? জাপান। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তি কে ছিল? জার্মানি, ইতালি এবং জাপান।
এবং মিত্র শক্তি ছিল কিন্তু ইউএসএসআর মানে হচ্ছে আমরা রাশিয়া, ইউএসএ মানে আমেরিকা, ইংল্যান্ড মানে ইউনাইটেড কিংডম এবং চায়না। তাই রাশিয়া, চায়না, ইউএসএ এবং ইংল্যান্ড এরা ছিল মিত্র শক্তি। আর অক্ষ শক্তি ছিল হচ্ছে জার্মানি, ইতালি এবং জাপান। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু একটা সংস্থা আমাদের তৈরি হয়েছিল, যাকে আমরা বলি জাতিসংঘ বা জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন, 1945 সালে 24 অক্টোবর। কারণ সারা বিশ্বের মধ্যে একটা শান্তি বজায় রাখার জন্য এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু এই আমাদের সংস্থাটি তৈরি হয়েছিল 45টা দেশ নিয়ে। চলে যাবো আজকের পরের কোশ্চেন। ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে কে প্রধান ভূমিকা গ্রহণ করে? তাহলে দেখো, আমাদের পৃথিবীর পূর্বের দিকে যে দেশগুলোর মধ্যে ভিয়েতনাম, সেই ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন হোচিমিন। কে? হোচিমিন, যিনি আবার ভিয়েতনামের প্রথম প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তাহলে ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন হোচিমিন। ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় এবং তাদের কারেন্সির নাম হচ্ছে ডং। কারেন্সি হচ্ছে মুদ্রার নাম হচ্ছে ডং। ঠিক আছে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক, আমরা যেটা জানি জম্মু কাশ্মীরে অবস্থিত। তো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? পৃথিবীর গভীরতম হ্রদের বললে তাহলে হবে আমাদের বৈকাল হ্রদ, যেটা অবস্থিত রাশিয়ার সাইবেরিয়াতে। আর পৃথিবীর উচ্চতম হ্রদ বললে আমরা বলবো কিন্তু টিটিকাকা হ্রদ, যেটা পেরু বা বলিভিয়া ও দক্ষিণ আমেরিকায় অবস্থিত টিটিকাকা হ্রদ। পরে কোশ্চেনে আমরা চলে যাই, ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক তো একটা দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইভেট ব্যাংক আর একটা হচ্ছে সরকারি ব্যাংক বা পাবলিক ব্যাংক। তা ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক বললে আমরা বলবো এইচডিএফসি। কোন ব্যাংক? এইচডিএফসি। আর ভারতের বৃহত্তম যদি সরকারি ব্যাংক বলে তাহলে আমরা বলবো এসবিআই, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ভারতের বৃহত্তম প্রাইভেট ব্যাংক বললে আমরা বলবো এইচডিএফসি এবং বৃহত্তম সরকারি বা পাবলিক ব্যাংক বললে বলবো আমরা এসবিআই। ঠিক আছে। এসবিআইয়ের পূর্ববর্তী নাম ছিল কিন্তু এসবিআইয়ের পুরো নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার পূর্ববর্তী নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, এসবিআইয়ের হেডকোয়ার্টার কিন্তু আছে কলকাতাতে। পরে কোশ্চেন আমরা দেখি, মুঘল আমলে ভারতের বৃহত্তম বন্দর কোনটি ছিল? মুঘল আমলে ভারতের প্রথম এবং বৃহত্তম বন্দর কিন্তু গুজরাটের সুরাটে তৈরি হয়েছিল। ঠিক আছে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বড় উপকূল? তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম সব থেকে লার্জেস্ট কোস্ট লাইন ইন হুইচ স্টেট? কোন রাজ্যে সবচেয়ে বড় উপকূল? তাহলে বলবো আমরা গুজরাট। এবং সবচেয়ে ছোট উপকূল বললে আমরা বলবো গোয়া। ঠিক আছে। গুজরাটে প্রায় 1600 কিলোমিটার হচ্ছে উপকূল এবং গোয়ায় প্রায় 90 কিলোমিটার। 1600 কিলোমিটার কিন্তু উপকূল হচ্ছে গুজরাটে। আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। ঠিক আছে। আরাবল্লী পর্বতশ্রেণী আমাদের 4টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, বলতে পারো রাজস্থান, এই গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত কয়ালি, আমরা অ্যাকচুয়ালি বলতে পারি ভারতের, এটা হচ্ছে জামনগর, গুজরাটে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবস্থিত, জামনগর, গুজরাট। যদি অপশানে জামনগর, গুজরাট না থাকে তাহলে করবে কয়ালি। ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে তৈল শোধনাগার কোথায় অবস্থিত? হলদিয়াতে পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার অবস্থিত এবং পশ্চিমবঙ্গের সার কারখানাও হলদিয়াতে অবস্থিত। ভারতের কোন শিল্পে সর্বাধিক সংখ্যক মহিলা কাজ করে? দেখো, ভারতে হচ্ছে চা শিল্পে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে মহিলা কাজ করে, যা আমাদের দার্জিলিং, আসাম, কর্ণাটক, তামিলনাড়ু বিভিন্ন রাজ্যে যে চা শিল্প হয়, সেই চা শিল্পে কিন্তু মহিলারা সবথেকে বেশি কাজ করে, চা পাতা তারা সংগ্রহ করে, তাই না? ভারতে সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপন্ন হয় কিন্তু আসামে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। পরের কোশ্চেনে আমরা চলে যাই, ভারতের জনসংখ্যার বৃহত্তম রাজ্য কোনটি? মানে কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে? তাহলে বলবো আমরা উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যা আছে, ওই জন্য উত্তরপ্রদেশের লোকসভা সিটও বেশি, প্রায় 90টা। তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য, অর্থাৎ কি বৃহত্তম রাজ্য এটা জনসংখ্যার দিক থেকে। আর যদি বলে এরিয়া, অর্থাৎ এরিয়া অনুযায়ী সবচেয়ে বৃহত্তম রাজ্য আমাদের কিন্তু রাজস্থান। আচ্ছা, আর তাহলে সবচেয়ে কম জনসংখ্যা কোথায় অবস্থিত? সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে কিন্তু অবস্থিত সিকিমে। তাহলে যদি জনসংখ্যা অনুযায়ী বলে, সবথেকে জনসংখ্যা অনুযায়ী বললে বৃহত্তম উত্তরপ্রদেশ এবং ক্ষুদ্রতম হচ্ছে সিকিম।
আর যদি এরিয়া বলে বৃহত্তম হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম হচ্ছে কিন্তু গোয়া। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাবো। তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তেহরি বাঁধ কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তেহরি বাঁধ হচ্ছে আমাদের সবচেয়ে উচ্চতম বাঁধ, যেটা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভারতের সবথেকে লংগেস্ট বাঁধ হচ্ছে কি হীরাকুদ বাঁধ, যেটা হচ্ছে কিন্তু মহানদীর ওপরে অবস্থিত। এডস কী ধরনের রোগ? এডস কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। এডস কী ধরনের রোগ? ভাইরাস গঠিত রোগ। এডস রোগের যে ভাইরাস দায়ী এডস রোগের জন্য, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। ঠিক আছে, এবং এই এডস রোগের জন্য যে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসাকে বলা হয় এলিসা টেস্ট। পরের কোশ্চেনে আমরা চলে যাই। সিগারেটের ধোঁয়ার মধ্যে কোন ধরনের পদার্থ থাকে? সিগারেটের ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড এবং নিকোটিন থাকে। কি? কার্বন মনোক্সাইড এবং নিকোটিন থাকে। ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? ফল পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন বলছে যে লাল লাল রঙজ মিউজিয়াম কোথায় অবস্থিত? সাররংচ মিউজিয়াম কোথায় অবস্থিত? সাররংচ মিউজিয়াম অবস্থিত কিন্তু হায়দ্রাবাদ। ঠিক আছে, তারপরে কোশ্চেন তোমরা চলে যাও। নাগার্জুন সাগর হ্রদ কোন নদীতে গড়ে উঠেছে? নাগার্জুন সাগর হ্রদ, এই হ্রদটি গড়ে উঠেছে কিন্তু আমাদের কৃষ্ণা নদীর ওপরে। কোথায়? কৃষ্ণা নদীর ওপরে নাগার্জুন সাগর হ্রদ গড়ে উঠেছে। এছাড়া কৃষ্ণা নদীর ওপরে কিন্তু মেটুর ড্যাম মানে হচ্ছে মেটুর বাঁধও গড়ে উঠেছে। আমাদের পশ্চিমবঙ্গে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? আমাদের পশ্চিমবঙ্গে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত কিন্তু গন্ডারের জন্য। ঠিক আছে, ভারতে একশৃঙ্গ গন্ডার একমাত্র কোথায় পাওয়া যায়? আসামের কাজিরাঙ্গাতে পাওয়া যায়। তাহলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আমাদের হচ্ছে গন্ডারের জন্য বিখ্যাত আসামের কাজিরাঙ্গা, একশৃঙ্গ গন্ডারে, মানে একটা সিং থাকে। রামায়ণের অসমীয়া ভাষায় অনুবাদ করেন মাধব কন্দৌলি। রামায়ণকে অসমীয়া ভাষায় রচনা করেন কি? হচ্ছে কন্দৌলি। কর্ণাটকের পূর্ববর্তী নাম কি? কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মাইসর। তো এই নামটা চেঞ্জ করা হয় 1973 সালে। 1973 সালে কর্ণাটক মাইসর বা মহীশূর নামটা চেঞ্জ হয়ে যায় কিন্তু কর্ণাটক। গোমেতেশ্বর মূর্তি কোন বংশ নির্মাণ করেন? দেখো, গোমেতেশ্বর মূর্তি নির্মাণ করেন গঙ্গা বংশ বা গঙ্গা ডিনাস্টি। এই গোমেতেশ্বর মূর্তি কিন্তু এক ধরনের জৈন মূর্তি, যেটা হচ্ছে কর্ণাটকের শ্রবণবেগোলাতে তৈরি হয়েছিল গোমেতেশ্বর মূর্তি। আর এই কর্ণাটকের শ্রবণবেগোলাতে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু অন্বেষণের মাধ্যমে, অর্থাৎ অন্বেষণ করতে করতে মারা গিয়েছিল। তারপরে দেখো, বিজয়নগর ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়? বিজয়নগর ধ্বংসাবশেষ পাওয়া যায় কিন্তু আমাদের হাম্পিতে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। তো এই বিজয়নগর ধ্বংসাবশেষ পাওয়া যায় হাম্পিতে, যেটা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, এই বিজয়নগর সাম্রাজ্য যে ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহারা ও বুক্কা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বিজয়নগর সাম্রাজ্যের একজন মহান রাজা বলতে পারি আমরা কৃষ্ণদেবরায়। কে? কৃষ্ণদেবরায়। এই কৃষ্ণদেবরায়ের আমলে একজন পর্যটক এসেছিল, যার নাম হচ্ছে নিকোলি কন্টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কৃষ্ণদেবরায়ের সাম্রাজ্যে এসেছিল নিকোলি কন্টি। পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভাস্কো দা গামা ভারতে আসেন কালিকটে, তখন রাজা কে ছিলেন? ভাস্কো দা গামা যখন ভারতে, কালিকট যেটা কেরালায় অবস্থিত, হ্যাঁ, তো কালিকটের কেরালায় যখন ভাস্কো দা গামা আসেন, পর্তুগিজ ভাস্কো দা গামা যখন আসেন, তখন সে কালিকটের রাজা ছিলেন জামোরিন। 1498 সালে কিন্তু ভাস্কো দা গামা সমুদ্রপথে আমাদের ভারতে প্রথম পা রেখেছিলেন 1498 খ্রিস্টাব্দে। তখন এই কালিকট অর্থাৎ কেরালার কালিকটের রাজা ছিল জামোরিন। কেরালার সবচেয়ে জনপ্রিয় উৎসব কি? কেরালার সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে ওনাম। কি? ওনাম উৎসব কেরালায় বিখ্যাত। তো এই ওনাম উৎসবে কি হয়? বোট রেস হয়, মানে নৌকাদের রেস হয়। তোমরা দেখবে নৌকাদের মানে রেস হয়, বোট রেস। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ শিক্ষিত জেলা আছে? দেখো, ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। তো কেরালার এর্নাকুলাম হচ্ছে সম্পূর্ণ শিক্ষিত, 100% এডুকেটেড। কোথায় না? কেরালার এর্নাকুলাম। কেরালা হচ্ছে আমাদের সবথেকে শিক্ষিত রাজ্য, এবং কেরালা কিন্তু সেক্স রেশিও সবচেয়ে বেশি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হ্রদের রাজ্য কাকে বলা হয়? হ্রদের রাজ্য বলা হয় কেরালাকে। ঠিক আছে, আর যদি কোশ্চেন হ্রদের রাজ্যের বদলে যদি বলে সিটি অফ লেক, মানে হ্রদের শহর, তাহলে হবে রাজস্থানের উদয়পুর।
হ্রদের রাজ্য বললে কেরালা, হ্রদের শহর বললে উদয়পুর। আর যে কান্ট্রি অফ লেক মানে বলছে যে হ্রদের দেশ যদি বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু ফিনল্যান্ড। ফিনল্যান্ডে প্রায় 50,000 লেক বা হ্রদ আছে। তাহলে হ্রদের রাজ্য হচ্ছে কেরালা, আর হ্রদের শহর হচ্ছে আমাদের উদয়পুর রাজস্থান, এবং হ্রদের দেশ বললে হবে আমাদের ফিনল্যান্ড। তো এই ছিল আজকে আমাদের জিকে প্র্যাকটিস সেটের আর কি, জিকে ম্যারাথনের আর একটি অন্যতম ক্লাস। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।